আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্মার্টফোন জগতে এখন একটাই কথা, যার পারফরমেন্স বেশি রাজত্ব তারই। আর সেই পারফরমেন্সের লড়াইয়ে এক নতুন নাম আইকিউ Z10 টার্বো প্লাস। এর টার্বো প্লাসের নামের আড়ালে কি লুকিয়ে আছে? এটা কি সত্যিই ফ্ল্যাগশিপ ফোনগুলোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত? আজকের ভিডিওতে আমরা এই ফোনটার ডিজাইন থেকে শুরু করে এর পারফরমেন্স সবকিছু বিস্তারিত জানবো। চলুন শুরু করা যাক। শুরুতেই এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। গ্লাস ফোন, প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেম। ফোনটাকে হাতে নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা ভারী এবং তেমন একটা প্রিমিয়াম না। ফোনের বডি ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই যে পেছনের যে সারফেসটা, এটাও প্লাস্টিকের প্যানেল এবং ডিসপ্লেতেও নাই কোনো সার্টিফাইড স্ক্রিন প্রোটেকশন। যদিও ফোনটাতে IP65 আছে, এটা একটা ভালো দিক। আরেকটা ভালো দিক হচ্ছে এই ফোনটা কিন্তু ড্রপ থেকে মোটামুটি সেফ। তারা এই ফোনটাকে এমনভাবে তৈরি করেছে যে এই যে প্লাস্টিক ফ্রেমটা, এটার ভেতরে তারা একটা বিশেষ স্ট্রাকচারে তারা এটাকে ডিজাইন করেছে, যেটাকে বলছে কুশন স্ট্রাকচার। ফলে ফোনটা যখন হাত থেকে পড়বে তখন সে ড্রপের যে ইম্প্যাক্টটা থাকবে সেই ইম্প্যাক্টটা কিছুটা শুষে নেবে, মানে অ্যাবজর্ব করে ফেলবে। ও হ্যাঁ, এটার ওজনের কথা তো বলাই হয়নি। এর ওজন 206 গ্রাম এবং এর থিকনেস 8.1 মিলিমিটার। এটা আপনারা 3টা কালারে পাবেন, তবে আমার কাছে এই হোয়াইট কালারটাই ভালো লেগেছে। এবার আসি ডিসপ্লেতে, যা এই ফোনের অন্যতম আকর্ষণ। এতে রয়েছে 6.78 ইঞ্চির 1.5K রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, 144 হার্জ রিফ্রেশ রেট, 5500 নিট পিক ব্রাইটনেস, যা আউটডোরে ব্যবহার করতে কোনো সমস্যা হয়নি। রাতে ব্যবহার করার জন্য PWM ডিমিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা আপনার চোখের চাপ কমাবে। এবং গেমারদের কথা মাথায় রেখে এতে আল্ট্রা হাই টাচ রেসপন্স দেওয়া হয়েছে, যা আপনার গেমিং এর এক্সপিরিয়েন্সকে আরো ভালো করবে। এর কালার এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ। আর হ্যাঁ, ডিসপ্লের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, আর এর রেসপন্স কিন্তু খুবই ভালো। চলুন এখন এর পারফরমেন্সে আসি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এতে ডাইমেনসিটি 9400 প্লাস এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। আর এর পাশাপাশি কিন্তু আরো একটা এক্সট্রা চিপ ব্যবহার করা হয়েছে, সেটার নাম হচ্ছে QC গেমিং চিপ, যা ভিভোর তৈরি একটা চিপ। এই প্রসেসরটা আপস্কেল ফ্রেম জেনারেশন এ ধরনের কাজগুলো করে, ইমেজ টুইক করে, কালার অ্যাডজাস্ট করে, HDR নিয়ে কাজ করে এবং ওভারঅল আপনার গেমিং এর পারফরমেন্সকে স্মুথ এবং ফ্লুয়েন্ট করার চেষ্টা করে। রিয়েল লাইফ গেমিং এক্সপিরিয়েন্সে এই ব্যাপারটা সত্যি কাজ করে। যদিও আমি Redmi K80 আল্ট্রার এক্সপিরিয়েন্সের সাথে এটাকে কম্পেয়ার করি, দুইটা ফোনেরই কিন্তু প্রসেসর সেম। Redmi K80 আল্ট্রাতে কিন্তু পারফরমেন্স একটা সময় কিছু 4-5 FPS ড্রপ করে এবং রানিং অবস্থায় কিন্তু সামটাইম স্টাটারিং বাড়ে, যে জিনিসটা একদমই এতে দেখা যায় না। এবং আনফরচুনেটলি এই ফোনটাতে 120 FPS সাপোর্টটা দেখতে পেলাম না। যদিও আমি আমার টেস্টিং পারপাসে এই ফোনটাকে আমি 60 FPS HD গ্রাফিক্স সেটিংসে একটানা অনেকক্ষণ গেম খেলেছি, দেখার জন্য কোনো প্রকার স্টাটারিং ল্যাগিং দেয় কিনা। এবং সারপ্রাইজিংলি আমি পুরোটা সময় কোনো প্রকার স্টাটারিং ল্যাগ কিছুই পাইনি। এই ফোনটাতে আরো বেশ কিছু গেম খেলে দেখা হয়েছে, যেমন ওয়ার থান্ডার, ডেল্টা ফোর্স, কার এক্স স্ট্রিট, অনার অফ কিংস, জিনশান ইম্প্যাক্ট ইত্যাদি ইত্যাদি। ফোনের ওভারঅল গেমিং পারফরমেন্সে আমি খুবই সন্তুষ্ট। গেম চলাকালীন ফোনটা একটু গরম হয়, তবে এটা সব গেমসের ক্ষেত্রে গরম হয় না। কিছু গেমসে দেখা গেছে ফোনটা গরম হয় এবং গরমটা আসলে মাত্রাতিরিক্তও না, মানে একটা সার্টেন লেভেলে গিয়ে থেমে যায়, অতিরিক্ত হিট হয় না। কারণ এর আইসডোম ডেপার কুলিং সিস্টেমের কারণে দীর্ঘ সময় গেমিং এর পরেও ফোনটি অতিরিক্ত গরম হয় না, যা গেমারদের জন্য একটি গুড নিউজ। তো চলুন এবার ক্যামেরাতে আসা যাক। তারা বেসিক্যালি ডুয়েল ক্যামেরা ব্যবহার করেছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা সোনি এর তৈরি, আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে, কিন্তু কোনো প্রকার টেলিফটো লেন্স নাই, যেটা থাকলে অবশ্যই অনেক ভালো হতো। আর ওভারঅল দাম বিবেচনায় এই ফোনটার পিকচার কোয়ালিটি কিন্তু আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে এই ফোনটা দিয়ে ছবি তুলেছি এবং যেমনটা দেখতে পাচ্ছেন পিকচার কালারগুলো একটু বুস্ট করে, তবে প্রচুর ডিটেল ধরে রাখতে পারে। ডাইনামিক রেঞ্জ কিন্তু দাম বিবেচনায় আমি বলবো একদম ফ্ল্যাগশিপ গ্রেডে তারা দেওয়ার চেষ্টা করেছে। স্কিন টোন ক্লোজ টু ন্যাচারাল, পোর্ট্রেট ফটোগ্রাফিতে বেশ ভালোভাবে সাবজেক্ট সেপারেট করতে পারে। হ্যাঁ, কিছু কিছু সময় একটু স্ট্রাগল করে। সবথেকে ভালো লেগেছে এই ফোনের এক্সপোজার কন্ট্রোল। আমাদের কম্পাউন্ডের এই বিল্ডিং এর ছবিটা খেয়াল করে দেখেন, মাঝখানে একটা 4তলা মসজিদ আর পাশে 14তলা একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা লাইটিং কন্ডিশন। কোনো জায়গায় রোদ এসে পড়েছে, আবার আকাশটা ঝলমলে, এরকম কমপ্লিকেটেড সিচুয়েশনও কিন্তু খুব চমৎকার ভাবে আলোগুলো কন্ট্রোল করেছে, হুইচ ইজ অ্যামেজিং। সাদা রঙের এই ফুলের ছবিটা একটু খেয়াল করে দেখেন, মনে হচ্ছে দামি কোনো ক্যামেরা দিয়ে তোলা হয়েছে।
প্রচুর ডিটেল রয়েছে এখানে, যেটা জুম করলে আপনি দেখতে পাবেন। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা যায়। আমি বেশ কিছু ছবি তুলেছি, খেয়াল করে দেখেন প্রচুর ডিটেলস রয়েছে এবং মনে হচ্ছে না যে এত কম দামের একটা স্মার্টফোন দিয়ে তোলা হয়েছে। সো এটার ক্যামেরাতে কিন্তু আমরা সন্তুষ্ট। বাজেট রেঞ্জ হলেও আমাদের মধ্যে একটা টেনশন থাকে যে মনে হয় ক্যামেরাতে অনেক কনফার্মাইজ করেছে, বাট তারা করে নাই। এবং হ্যাঁ, একটা লেন্স যদি তারা দিত, টেলিফটো লেন্স, তাহলে পোর্ট্রেট ফটোগ্রাফি আরো অনেক সুন্দর হতো। iQOO Z10 টার্বো প্লাস এর ব্যাটারি পারফরমেন্স বলতে গেলে এক কথায় দুর্দান্ত। এতে ব্যবহার করা হয়েছে বিশাল 8000 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং ব্যবহার করা হয়েছে 3rd জেনারেশনের সিলিকন অ্যানোড ম্যাটেরিয়াল, যা এই ব্যাটারিকে করেছে খুবই পাতলা এবং লাইটওয়েট। যদিও 90 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, কিন্তু এটা চার্জ হতে একটু সময় লাগে, প্রায় 1 ঘন্টা একটু বেশি সময় লাগে। ডুয়েল সেল ডিজাইন এবং ভেপার কুলিং এর কারণে চার্জিং এর সময় ফোন গরম হয় না। যদি আপনি গেম খেলেন তাহলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন, এবং মোটামুটি নর্মাল ইউজ করলে 2 দিনের বেশিও ব্যাকআপ পেতে পারেন। ফোনটা অ্যান্ড্রয়েড 15 রান হচ্ছে এবং এটার ওএস খুবই স্মুথ, আর এটাতে আপনারা 5 বছরের সিকিউরিটি প্যাচ এবং 4 বছরের ওএস আপডেট পাবেন। এখানে ডুয়েল স্টেরিও স্পিকার আছে এবং এটা অনেক লাউড। ফোনের স্পিকারে গান শুনলে যেরকম একটা টাইনি ফিল আসে, এটাতে কিন্তু ওই রকম একটা টাইনি ফিল আসে না। বেশ লাউডলি এবং ভালো সাউন্ড ডেলিভারি করতে পারে, এবং বেস যথেষ্ট ভালো। ফোন হিসেবে বলা যায় যে দিস ইজ ইমপ্রেসিভ। এতে 3.5 মিলিমিটার জ্যাকের জন্য কোনো পোর্ট নাই, টাইপ সির মাধ্যমে আপনাকে শুনতে হবে, অথবা TWS ব্যবহার করতে পারেন। আমরা বেশ কিছু TWS দিয়ে এটার সাউন্ড কোয়ালিটি ট্রাই করেছি, আমার কাছে এটা যথেষ্ট ভালো মনে হয়েছে। আর সবচেয়ে ইমপ্রেসিভ বিষয় হচ্ছে এতে কিন্তু ওয়াইফাই 7 এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.4 আছে এতে, এবং IR ব্লাস্টারও কিন্তু রয়েছে। এবং এই ফোনের যে হ্যাপটিক ফিডব্যাক, সেটাও কিন্তু খুবই চমৎকার। আচ্ছা, এই ফোনটা তাহলে কাদের জন্য? ভাই, যারা পারফরমেন্স ছাড়া অন্য কিছুই বোঝেন না, তাদের জন্য এই ফোনটা ইজিলি রিকমেন্ডেড করা যেতে পারে। এতে অনেক ড্রব্যাক আছে, তবে বলতে পারছি না খুব জোর দিয়ে, তার কারণ হচ্ছে ফোনটার দাম। আচ্ছা, এটা আপনারা আনঅফিসিয়ালি 2টা ভেরিয়েন্টে পাবেন। 12/256GB দাম হচ্ছে 42,000 টাকা, এবং 12/512GB দাম হচ্ছে 56,000 টাকা। তবে আমার রেকমেন্ডেড থাকবে বেস ভেরিয়েন্টটাকেই নেওয়া। অনেক কথা বলা যেত, কিন্তু দামটাই আমাকে আসলে আটকে দিচ্ছে। তবে তারা চেষ্টা করেছে সব দিক দিয়ে ব্যালেন্স করার জন্য, যেমন ভালো ছবি দিচ্ছে, হিউজ ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ারফুল একটা চিপসেট দিচ্ছে, ভালো জিপিইউ ইউজ করেছে তারা, ভালো একটা ডিসপ্লে দিয়েছে, আর কি চান? সো যারা একটা ফোন চান যেটাতে পিওর পারফরমেন্স পাওয়া যাবে, সঙ্গে ভালো ক্যামেরাও, আই থিঙ্ক মার্কেটে এই মুহূর্তে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে অন্যতম সেরা অপশন হচ্ছে iQOO Z10 টার্বো প্লাস। কিছু জিনিস যদি আপনি একটু কম্প্রোমাইজ করে নিতে পারেন, তাহলে iQOO Z10 টার্বো প্লাস ফোনটাকে বিট করার মতো দাম এবং পারফরমেন্সের দিক দিয়ে খুব কম ফোনই আছে। সো খুব বেশি বড় করব না, অলরেডি তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তো এই ফোনের কোন কোন দিক আপনাদের ভালো লেগেছে একটু কমেন্টে জানান। আপাতত এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আরকা অ্যান্ড্রয়েড টেক।